দর্শক, আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি যমুনা আইডেস্কে। শুরুতেই শিরোনাম। হরমুজের নিয়ন্ত্রণ পুরোপুরি যুক্তরাষ্ট্রের হাতে থাকার দাবি ট্রাম্পের। শর্ত না মানা পর্যন্ত প্রণালী না খোলার হুঁশিয়ারি ইরানের। সমঝোতার জোর চেষ্টা মধ্যস্থতাকারীদের। ২৭ বছর পর ইউরোপে বিরল বলয় গ্রাস সূর্যগ্রহণ। চাঁদের ছায়ায় ঢেকে গেল সূর্য। স্পেন, আইসল্যান্ড ও গ্রিনল্যান্ডে দেখা গেল পূর্ণগ্রাসের অপূর্ব দৃশ্য। কলম্বিয়ায় ভূমিকম্পের পর দুর্যোগ সহায়তা নিয়ে সমালোচনার মুখে দেশটির প্রেসিডেন্ট। প্রাণহানি বেড়ে ২৬৫, আহত ৩,৫০০-এর বেশি। শিরোনামগুলো শুনছিলেন, নুসরাত বৃষ্টি আপনাদের সাথে আছি। আলোচনার টেবিলে যখন সমাধানের পথ খুঁজছেন মধ্যস্থতাকারীরা, তখন একই সময় হরমুজ প্রণালী নিয়ে মুখোমুখি যুক্তরাষ্ট্র ও ইরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি হরমুজের নিয়ন্ত্রণ এখন পুরোপুরি যুক্তরাষ্ট্রের হাতে। অন্যদিকে তেহরানের হুঁশিয়ারি, এখনও বন্ধ রয়েছে প্রণালী। ওয়াশিংটন শর্ত না মানা পর্যন্ত তা খোলা হবে না। এর মধ্যেই ওয়াশিংটন তেহরানের আলোচনা শুরুর জন্য জোর চেষ্টা করছেন পাকিস্তান সহ অন্য মধ্যস্থতাকারীরা। বাবেল মানদেব এবং হরমুজ প্রণালীতে বিভিন্ন জাহাজ লক্ষ্য করে বিবদমান পক্ষগুলোর হামলাকে কেন্দ্র করে উত্তেজনা এবং আতঙ্ক এখন চরমে। বিশেষ করে হরমুজের শুরুয়ে জলপথই হয়ে উঠেছে ইরান যুক্তরাষ্ট্র সংঘাতে সবচেয়ে বড় কূটনৈতিক ও সামরিক চাপের ইস্যু। গেল কয়েক ঘন্টার পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও দাবি করেছেন হরমুজ প্রণালীর পুরো নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের হাতে। ট্রাম্পের ভাষ্য, মার্কিন নৌ অবরোধকে বলা হচ্ছে ওয়াল অব স্টিল। তার দাবি, ইরানের সেখানে কিছুই করার ক্ষমতা নেই। হরমুজ প্রণালীর উপর আমাদের পূর্ণ নিয়ন্ত্রণ অব্যাহত আছে এবং এটা আমরা ধরে রাখব। আমাদের এই নৌ অবরোধ ইস্পাতের প্রাচীরের মতো দৃঢ়। এই ইস্যুতে ইরানের কিছুই করার নেই। তাদের সৈন্যরা পালিয়ে বেড়াচ্ছে। ইরান শুধু কথার কথাই বলে, কোনো কাজ করার ক্ষমতা তাদের নেই। মার্কিন প্রেসিডেন্টের এমন বক্তব্যের কয়েক ঘন্টার মধ্যে পাল্টা জবাব দিয়েছে তেহরান। ইরানের দাবি, মার্কিন কর্মকর্তাদের একের পর এক দাবি বাস্তবতা বদলাতে পারবে না। ইরানের শর্ত পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী খোলা হবে না। এ অবস্থায় আলোচনার পথ খোলা রাখতে জোর তৎপরতা চালাচ্ছেন মধ্যস্থতাকারীরা। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি, এরই মধ্যে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি এবং আরাকচির মধ্যেও আলোচনা হয়েছে। লক্ষ্য যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে আবারও আলোচনার পথ তৈরি করা। আন্তর্জাতিক শিপিং ডেটা অনুযায়ী যুদ্ধ শুরুর আগে প্রতিদিন যেখানে ১৩০ থেকে ৪০টি জাহাজ হরমুজ পাড়ি দিত, এখন সে সংখ্যা নেমে এসেছে মাত্র হাতে গোনা কয়েকটিতে। এ অবস্থায় বিশ্লেষকরা বলছেন, দ্রুততম সময়ের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক করার কোনো বিকল্প নেই। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। বাংলাদেশের প্রথম 5D AI ইনভার্টার যুক্ত সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী যমুনা এয়ার কন্ডিশনার। ইরানের বিরুদ্ধে আরও জোরদার অবরোধ আরোপের কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানিয়েছে, এখন পর্যন্ত ৫৯টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করেছে মার্কিন বাহিনী। এছাড়া ৩টি জাহাজ অচল এবং ২টিতে তল্লাশি চালানো হয়েছে। সেন্টকমের দাবি, হরমুজ প্রণালীতে অবরোধ কার্যকরে এসব পদক্ষেপ নেওয়া হচ্ছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথ দিয়ে প্রায় ১/৪ জ্বালানি পরিবহন করা হয়। এর আগে আলোচনায় সমঝোতা না হওয়ায় ইরানের উপর চাপ বাড়াতে হরমুজ প্রণালী নিয়ন্ত্রণে নেয়ার পদক্ষেপ নেয় ওয়াশিংটন। এতে আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ ও বাণিজ্যে উদ্বেগ বাড়ছে। হরমুজ প্রণালী খুলে দেয়া নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি শর্তে নতুন করে জটিল হচ্ছে যুদ্ধ বন্ধের আলোচনা। একদিকে অতীত ও বর্তমান ক্ষয়ক্ষতির জন্য ইরানের কাছে ক্ষতিপূরণ চাইছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, আর অন্যদিকে নিষেধাজ্ঞা প্রত্যাহার, মার্কিন সেনা প্রত্যাহার সহ একাধিক শর্ত দিয়েছে তেহরান, যার ফলে ৫ মাসের সংঘাত থামিয়ে বড় কোনো শান্তি চুক্তিতে পৌঁছানো কতটা সম্ভব তা নিয়ে অনিশ্চয়তা বাড়ছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি রুট হরমুজ প্রণালী। একদিকে জলপথ বন্ধ রেখে চাপ বাড়াচ্ছে ইরান, অন্যদিকে যুদ্ধবন্ধের আলোচনায় নতুন নতুন শর্ত দিচ্ছে যুক্তরাষ্ট্র। দুপক্ষ যখন নিজেদের অবস্থানে অনড়, তখন প্রশ্ন, হরমুজ কি হয়ে উঠেছে শান্তি আলোচনার সবচেয়ে বড় বাধা?
গেল 28 ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকে হরমুজে জাহাজ চলাচল কার্যত বন্ধ করে দেয় তেহরান। এখন প্রণালী খুলতে 6টি শর্ত দিয়েছে ইরান, যার মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রকে বন্ধ করতে হবে, হুমকি এবং সামরিক হামলা, তুলে নিতে হবে নৌ অবরোধ। তবে হরমুজ নিয়ে ওমানের সাথে আলোচনা এগিয়েছে বলে জানিয়েছে ইরান, অর্থাৎ যুক্তরাষ্ট্রের সাথে সরাসরি আলোচনার বদলে ওমানকে সামনে রেখেই হরমুজ সংকটের সমাধান খুঁজছে তেহরান। অন্যদিকে আলোচনার টেবিলে নতুন দাবি তুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের কর্মকাণ্ডে নিহত ও আহতদের জন্য ক্ষতিপূরণ দাবি করছেন তিনি। দাবির তালিকায় রয়েছে 2000 সালের ইউএসএস কোল হামলায় নিহত 17 মার্কিন নাবিকের পরিবারও। এছাড়া লেবানন, সিরিয়া, ইয়েমেন ও গাজায় মৃত্যু ও ক্ষয়ক্ষতির দায়েও ইরানকে ক্ষতিপূরণ দেওয়ার কথা বলেছেন ট্রাম্প। হরমুজ প্রণালী নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের অবস্থান ক্রমশ কঠোর হচ্ছে। এতে বড় আকারে শান্তি চুক্তিতে পৌঁছানোর কূটনৈতিক সম্ভাবনা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে। দুই পক্ষেরই কঠোর অবস্থানের প্রভাব পড়ছে আন্তর্জাতিক জ্বালানি বাজারেও। ট্রাম্পের নতুন ক্ষতিপূরণ দাবির পর সোমবার আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়েছে 5% বেশি। চুক্তির সম্ভাবনা নিয়ে অনিশ্চয়তা বাড়ায় মঙ্গলবার ঊর্ধ্বমুখী ছিল দাম, কারণ হরমুজে দীর্ঘস্থায়ী অচলাবস্থা তৈরি হলে জ্বালানি সরবরাহে বড় ধরনের চাপ তৈরি হতে পারে। বিশ্লেষকদের মতে আলোচনার টেবিলে এখন দুপক্ষের দাবি যেন একে অপরের সম্পূর্ণ বিপরীত। ফলে শেষ পর্যন্ত কে কতটা ছাড় দেবে তার উপরে নির্ভর করছে হরমুজের নিয়ন্ত্রণ এবং ভবিষ্যৎ। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। ইরান ইরাকের সশস্ত্র গোষ্ঠী ও ইয়েমেনের হুতিদের ধারাবাহিক হামলায় ক্রমেই নিরাপত্তা উদ্বেগ বাড়ছে সৌদি আরবের। জবাবে প্রতিরোধের চেয়ে কূটনীতি ও প্রতিরক্ষাকেই বেশি প্রাধান্য দিচ্ছে রিয়াদ। সরাসরি যুদ্ধে জড়ানোর বদলে এই দুই পথই খোলা রাখতে চাইছে দেশটি বলে মত বিশ্লেষকদের। তবে সৌদি আরবের সাম্প্রতিক এই নিরাপত্তা উদ্যোগ আঞ্চলিক স্থিতিশীলতা ফেরাতে কতটা কার্যকর ভূমিকা রাখবে তা নিয়েই প্রশ্ন রয়েছে। ইরান ইরাকের সশস্ত্র গোষ্ঠী ও ইয়েমেনের হুতিদের হামলায় ক্রমেই চাপে পড়ছে সৌদি আরব। যে যুদ্ধে জড়াতে চায়নি রিয়াদ, তাতেই ধীরে ধীরে ঠেলে দিচ্ছে পরিস্থিতি। জ্বালানি স্থাপনা থেকে শুরু করে জাহাজ চলাচল, বিভিন্ন গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলার পর আঞ্চলিক প্রতিরক্ষা জোরদারে উদ্যোগী হয়েছে সৌদি প্রশাসন। সাম্প্রতিক সময়ে তুরস্ক পাকিস্তানের সাথে সৌদি আরবের প্রতিরক্ষা জোট কিংবা লোহিত সাগরে বহুজাতিক সামুদ্রিক প্রতিরক্ষা জোট গঠনের রয়েছে গুরুত্বপূর্ণ তাৎপর্য। চুক্তিতে স্বাক্ষরকারী তিনটি দেশের কোনোটি মিলিশিয়াদের পক্ষ থেকে আসা কোনো আক্রমণের সামরিক জবাব দেওয়ার মতো চরম পরিস্থিতিতে আগ্রহী নয়। এর মানে এই নয় যে তারা সহযোগিতা করবে না, গোপনে কোনো কাজ করা যাবে না। আমি বলতে চাইছি, অন্তত এখনকার জন্য এটি এমন একটি বিষয় যা নিয়ে কাজ চলছে। তবে বিশ্লেষকরা বলছেন, বাস্তবে এই জোটগুলোর সামরিক ভূমিকা এখনও স্পষ্ট নয়। সরাসরি যুদ্ধে জড়ানোর বদলে কূটনীতি ও প্রতিরোধ দুই পথই খোলা রাখতে চাইছে সৌদি আরব। এই জোট ধীরে ধীরে উত্তেজনা কমানোর নীতি বা প্রতিরোধমূলক নীতির চূড়ান্ত পর্যায়ে পৌঁছাচ্ছে। তারপর প্রতিরক্ষা। কিছু গণমাধ্যম এগুলোকে এমনভাবে উপস্থাপন করছে যেন তারা একযোগে হামলা চালাবে। চুক্তিটি কিভাবে বাস্তবায়িত হবে, কার্যক্রমের পরিধি কতটুকু হবে, সদস্যদের অবদান কেমন হবে এবং এর ম্যান্ডেটের বিষয়ে দেশগুলো কিভাবে একমত হবে, সেটাই পার্থক্য করে দেবে। বিশ্লেষকদের মতে ইরানকে সরাসরি সামরিক সংঘাতের বার্তা না দিয়ে নিজেদের প্রতিরোধ সক্ষমতা বাড়াতেই ধাপে ধাপে এসব জোট গড়ে তুলছে সৌদি আরব। তবে এসব উদ্যোগ আঞ্চলিক উত্তেজনা কমাবে নাকি সংঘাতের পরিধি আরও বাড়াবে, সেটি এখন বড় প্রশ্ন। অনিক রহমান, যমুনা নিউজ। ফিলিস্তিনকে সমর্থন করা সমগ্র মানবজাতির দায়িত্ব, এমন মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। বুধবার আঙ্কারায় ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সাথে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি জানান, ফিলিস্তিনিদের অধিকার রক্ষায় সব আন্তর্জাতিক কূটনৈতিক প্ল্যাটফর্মে জোরালো ভূমিকা অব্যাহত রাখবে তুরস্ক। এ সময় ইসরায়েলের সমালোচনা করে এরদোগান অভিযোগ করেন, পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে অবৈধ কর্মকাণ্ডের মাধ্যমে স্বাধীন ফিলিস্তিনের অস্তিত্ব ধ্বংসের চেষ্টা করছে তেল আবিব। Super spicy flavor Mr. Noodles. Bro, what a chal. 2 মিনিটের জন্য সূর্যকে পুরোপুরি গ্রাস করে নিল চাঁদ। 27 বছর পর বলয়গ্রাস সূর্যগ্রহণের সাক্ষী হলো ইউরোপের মূল ভূখণ্ড। আর সেই পূর্ণরূপ ধরা পড়েছে স্পেন, আইসল্যান্ড ও গ্রিনল্যান্ডে। আংশিক গ্রহণ উপভোগ করেছে অন্যান্য ইউরোপীয় দেশগুলো। উত্তর আফ্রিকা ও উত্তর আমেরিকাতেও গ্রহণ দেখা গেছে।
মহাজাগতিক সৌন্দর্য উপভোগ করেছে কোটি কোটি মানুষ। পৃথিবী, চাঁদ আর সূর্য একই রেখায় কাছাকাছি। পৃথিবীর ওপর চাঁদের ছায়া, টিকে গেল সূর্য। কয়েক মুহূর্তের জন্য নিভে গেল দিনের আলো। ইউরোপের আকাশে বলয়গ্রাস সূর্যগ্রহণের বিরল দৃশ্যের সাক্ষী হলো কোটি মানুষ। স্পেন থেকে আয়ারল্যান্ড, চাঁদের ছায়া ছুটে গেল এক দেশ থেকে আরেক দেশে। মহাজাগতিক সৌন্দর্য উপভোগ করল ইউরোপ। পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা গেছে স্পেন, আয়ারল্যান্ড, গ্রিনল্যান্ডে, যেখানে চাঁদ পুরোপুরি ঢেকে দেয় সূর্যকে। যুক্তরাজ্যে সূর্যের 90% বেশি ঢেকে যায় চাঁদের আড়ালে। তৈরি হয় গোধূলির আবহ। সূর্যগ্রহণের সরাসরি পথের মধ্যে থাকা এলাকাগুলোই তৈরি হয় উৎসবের আমেজ। সমুদ্র সৈকত, পাহাড়ের চূড়া, খোলা মাঠে সবার চোখ আকাশে। কেউ দেখলেন বিস্ময়ে, কেউ গবেষণার চোখে। স্পেনের কিছু এলাকায় পূর্ণগ্রাসের স্থায়িত্ব ছিল 2 মিনিটের কাছাকাছি। কিছু নির্দিষ্ট স্থানে সর্বোচ্চ পূর্ণগ্রাসের সময় ছিল প্রায় 84 সেকেন্ড। মহাজাগতিক মুহূর্তের সাক্ষী হতে হাজার হাজার মাইল পাড়ি দিয়ে দেশটিতে ছুটে গেছে অনেকে। জানি না কিভাবে বর্ণনা করব। মনে হলো 1 মিনিটের মধ্যে সূর্যাস্ত এবং সূর্যোদয় দেখলাম। পোল্যান্ড থেকে 2700 কিলোমিটার পাড়ি দিয়ে স্পেনে এসেছি পূর্ণগ্রাস গ্রহণ দেখতে। সত্যি দারুণ অভিজ্ঞতা। এই দৃশ্য কেবল সৌন্দর্যের নয়, বিজ্ঞানেরও। বলয়গ্রাস গ্রহণ দেখতে সুবিধাজনক বিভিন্ন স্থানে ভিড় করেন বিজ্ঞানী, জ্যোতির্বিদরা। এই মহাজাগতিক ঘটনা বিজ্ঞানীদের জন্য সূর্যের করোনা, সৌর বায়ু এবং সূর্যের বাইরের বায়ুমণ্ডল পর্যবেক্ষণের বিরল সুযোগ তৈরি করে। বিষয়টা কেমন হতে পারে তা হয়তো আগে থেকে অনুমান করা যায়, কিন্তু শেষ পর্যন্ত তো নিজের অভিজ্ঞতা দিয়েই অনুভব করতে হয়। হ্যাঁ, অসাধারণ লাগছে। সূর্যগ্রহণটি ছিল চমৎকার। বৈজ্ঞানিক দলের যন্ত্রটি নিখুঁতভাবে কাজ করেছে, তাই আনন্দিত। এটি আমার জীবনের প্রথম পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। সত্যি বলতে এক অসাধারণ অভিজ্ঞতা। নাসার WB-57 উড়োজাহাজ থেকে ধারণ করা হয় গ্রহণের দৃশ্য। বিশেষ ক্যামেরা বসানো গবেষণা বিমান পৃথিবীর বায়ুমণ্ডলের অনেক উপরে উঠে পর্যবেক্ষণ করে সূর্যের করোনা। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ। কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পের পর 72 ঘন্টা পার হতে চলেছে। তাই ধ্বংসস্তূপের নিচে জীবিতদের সন্ধানে মরিয়া চেষ্টা চলছে। এ পর্যন্ত 265 জন মরদেহ উদ্ধার করা হয়েছে, আহত 3500-এর ওপর। এখনও কয়েকশো মানুষ নিখোঁজ। ধ্বংস হয়েছে 9500-এর বেশি বাড়ি। প্রিয়জনদের খুঁজতে মর্গে ভিড় করছেন স্বজনরা। দুর্যোগ সহায়তা নিয়ে সমালোচনার মুখে পড়েছে দেশটির নতুন প্রেসিডেন্ট। 72 ঘন্টার গোল্ডেন উইন্ডো শেষ হওয়ার আগে ধ্বংসস্তূপে জীবিতদের সন্ধান। ভূমিকম্পে বিপর্যস্ত কলম্বিয়ায় উদ্ধার তৎপরতার এই ধাপে চূড়ান্ত প্রচেষ্টা। সময় যত গড়াচ্ছে বাড়ছে উৎকণ্ঠা। তৃতীয় রাতের মতো কাজ করছেন জরুরি বিভাগের সদস্যরা। কখনো খালি হাতে, কখনো ক্রেন আর প্রশিক্ষিত কুকুর নিয়ে চলছে তল্লাশি। প্রতি আধা ঘন্টা পর পর পুরো এলাকা নীরব করে পরীক্ষা করা হচ্ছে কোথাও প্রাণের স্পন্দন মিলছে কিনা। আমরা আত্মীয়দের খুঁজে পাইনি, তাদের বেঁচে থাকার কোনো চিহ্ন পাইনি, কিন্তু আশা আছে যে তারা ভেতরেই আছে, জীবিত আছে। আমার চাচাতো ভাইয়ের জন্য অপেক্ষা করছি। উদ্ধারকারীরা জীবিত কাউকে কিংবা কোনো মরদেহ বের করলে ছুটে গিয়ে দেখছি তাকে পাওয়া গেল কিনা। বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন সাধারণ কলম্বিয়ানরাও। কেউ নিয়ে আসছেন পানি ও খাবার, কেউ দিচ্ছেন রক্ত। ধ্বংসস্তূপের পাশে আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়ার জন্য প্রস্তুত আছে অ্যাম্বুলেন্স, মেডিকেল টিম। অন্যদিকে প্রিয়জনদের মরদেহ শনাক্ত করতে মর্গে ভিড় করছেন স্বজনরা। ক্ষমতা গ্রহণের তৃতীয় দিনের মাথাতেই এমন দুর্যোগে বিপাকে কলম্বিয়ার নতুন প্রেসিডেন্ট আবেলার্দো দে লা এসপিয়েলা। ক্ষয়ক্ষতি মোকাবেলায় অর্থনৈতিক জরুরি অবস্থা ও জরুরি তহবিল গঠনের ঘোষণা দিয়েছেন তিনি। এই দুর্যোগকে তার জন্য বড় পরীক্ষা হিসেবে দেখছেন বিশ্লেষকরা। কারণ নির্বাচনী প্রচারে সরকারি ব্যয় কমাতে দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের বাজেট কমানোর কথা বলেছিলেন তিনি। এখন সেই ইউনিটই দাঁড়িয়েছে দেশের সবচেয়ে প্রয়োজনীয় বিভাগ হিসেবে।
আন্তর্জাতিক সাহায্য গ্রহণ ইস্যুতেও তীব্র সমালোচনার মুখে পড়েছেন কট্টর ডানপন্থী আবেলার্দো। শোনা গেছে কেবল নির্দিষ্ট কিছু বন্ধু ভাবাপন্ন দেশ ছাড়া অন্য কোনো দেশ থেকে সহায়তা গ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছিল তার প্রশাসন। তবে চাপের মুখে সে নীতি থেকে সরে দাঁড়িয়েছে কলম্বিয়ার সরকার। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ। এয়ারপোর্টে বসে সামাজিক মাধ্যমে চলছিল লাইভ স্ট্রিম, আর ঠিক সেই মুহূর্তেই ভয়াবহ ভূমিকম্প। কন্টেন্ট ক্রিয়েটরের ক্যামেরায় পুরো বিপর্যয়ের চিত্র ধরা পড়ে। ভয়াবহ অভিজ্ঞতার সাক্ষী হন কলম্বিয়ার ইনফ্লুয়েন্সার হোজে গ্যালেগোর। ঝাঁকুনির ধাক্কায় রীতিমতো দিশেহারা হয়ে পড়লেও লাইভ স্ট্রিম অন ছিল। কোনো মতে প্রাণ বাঁচিয়ে এয়ারপোর্ট থেকে বের হয়ে তাৎক্ষণিক ধ্বংসযজ্ঞের চিত্র বন্দী করেন ক্যামেরায়। এয়ারপোর্টের লাউঞ্জে বসে লাইভ করছিলেন কলম্বিয়ান কন্টেন্ট ক্রিয়েটর হোজে গ্যালেগো। হঠাৎই কাঁপতে শুরু করে চারপাশ। মুহূর্তেই শুরু হয় তাণ্ডব, বদলে যায় পুরো চিত্র। 7.4 মাত্রার ভূমিকম্পের আঘাতে বিপর্যয় নেমেছে কলম্বিয়ায়। এরই মধ্যে প্রাণহানি হয়েছে বহু মানুষের। রাজধানী বোগোতার পশ্চিমের শহর পেরেইরাতে নিহতের সংখ্যা ছাড়িয়েছে শতাধিক। ভূমিকম্প শুরু হওয়ার কিছু আগেই পেরেইরাতে পৌঁছান হোসে, কিন্তু এয়ারপোর্ট থেকে বের হয়ে শহরে প্রবেশের আগেই সাক্ষী হন ভয়াবহ এই বিপর্যয়ের। আমি বোগোতা থেকে পেরেইরায় পৌঁছেছিলাম মাত্র। ভূমিকম্পের সময়ও লাইভ স্ট্রিম করছিলাম। প্রথমে সামান্য ঝাঁকুনি ভেবে বিষয়টিকে পাত্তা দিচ্ছিলাম না, কিন্তু এরপর যা হলো তা স্বপ্নেও ভাবতে পারিনি। মানুষের চিৎকার, চেঁচামেচি, চারদিকে সবকিছু ওলটপালট হয়ে যাওয়ার দৃশ্য ভয়াবহ। প্রথমে মৃদু ঝাঁকুনি ভেবে বিষয়টি তেমন আমলে না নিলেও মানুষের চিৎকারে মুহূর্তের মাঝে অস্থিতিশীল হয়ে ওঠে পরিস্থিতি। ঘটনার আকস্মিকতায় কি করবে বুঝতে না পেরে ঠায় দাঁড়িয়ে যায় হোসে। এ সময় পাশে থাকা অচেনা একজনের ডাকে সম্ভিত ফিরে তার। দ্রুত একটি টেবিলের নিচে কোনো মতে আশ্রয় নেন তিনি। ঘটনার আকস্মিকতায় আমি হতবিহ্বল হয়ে গিয়েছিলাম। পাশে থাকা আরেকজন আমাকে টেনে টেবিলের নিচে নিয়ে গিয়েছিল। আমার কাছে মনে হচ্ছিল অনন্তকাল ধরে জীবন হাতে নিয়ে টেবিলের নিচে লুকিয়ে আছি। তেমন একটা চোট পাইনি, শুধু হাঁটুতে সামান্য ব্যথা পেয়েছি। কিন্তু এখনো পুরো বিষয়টি নিয়ে আতঙ্ক কাজ করছে আমার। রাতে ঘুমাতে পারছি না। যখনই চোখ বন্ধ করি মর্মান্তিক দৃশ্যগুলো সামনে ভেসে ওঠে। 30 সেকেন্ডের এই দীর্ঘ মুহূর্ত পার হওয়ার পর দৌড়ে এয়ারপোর্ট থেকে বের হন হোসে। শহরটিতে প্রায় 2 ঘন্টা ধরে ভিডিও ধারণ করেন তিনি, যাতে উঠে আসে ধ্বংসযজ্ঞ আর হতাহতদের হাহাকার। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। ভারতের মুম্বাইয়ে ভয়াবহ ভূমিধসে কমপক্ষে 7 জন নিহত হয়েছে। মুম্বাইয়ের চিরাগ নগরের ভারী বৃষ্টিতে বুধবার ভূমিধসের ঘটনা ঘটে। এখনও অন্তত 2 জন নিখোঁজ। তাদের উদ্ধারে অভিযান চলছে। নিখোঁজদের জীবিত পাওয়ার আশায় ভারী যন্ত্রপাতির পরিবর্তে হাত দিয়ে উদ্ধার অভিযান চালাচ্ছে বিশেষ বাহিনী ও পুলিশ। সহায়তা করছে স্থানীয়রাও। প্রশাসন জানায় আকস্মিক বর্ষণের কারণে মাটি, পাথর, বিভিন্ন ধ্বংসস্তূপ প্রবল বেগে পাহাড়ের ঢাল বেয়ে নিচে নেমে আসে। এতে মাটির নিচে বেশ কিছু ঘরবাড়ি চাপা পড়ে। নিহতদের মধ্যে কয়েকজন শিশুও রয়েছে। কৃষ্ণ সাগরের রাশিয়ার গুরুত্বপূর্ণ বন্দরনগরী ও নৌঘাঁটি রাতভর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে রুশ যুদ্ধজাহাজ এবং 2টি বড় শস্য রপ্তানি টার্মিনাল। স্থানীয় কর্মকর্তাদের দাবি, হামলায় 1 শিশুসহ 3 জন নিহত হয়েছে, 24 জন আহত হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, রুশ নৌঘাঁটিতে হামলায় ক্ষেপণাস্ত্রের পাশাপাশি ব্যবহার করা হয়েছে জেট ও নৌ-ড্রোন। ইউক্রেনের সামরিক বাহিনীর দাবি, ক্ষতিগ্রস্ত হয়েছে 4টি রুশ যুদ্ধজাহাজ, যার মধ্যে 2টি ফ্রিগেট, আর ক্ষতিগ্রস্ত হয়েছে 2 ডজন আবাসিক ভবন। হামলায় বন্দরের পাইপলাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় ব্যাহত শহরের পানি সরবরাহ। এদিকে 2 দিনে ইউক্রেনের জাপোরিজিয়ায় রুশ হামলায় নিহত হয়েছে অন্তত 11 বেসামরিক। মাদক কারবারিদেরকেও জঙ্গি গোষ্ঠী আইএস, আল কায়েদার মতো টার্গেট করবে যুক্তরাষ্ট্র, এমন হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পেট হেগসেথ। বুধবার পানামার একটি জঙ্গলে মার্কিন সামরিক বাহিনীর প্রশিক্ষণ চলাকালে তিনি কথা বলেন। এ সময় হেগসেথ বলেন, মাদক চোরাচালানকারী গোষ্ঠী ও আমেরিকানদের জন্য হুমকি তৈরি করছে বিভিন্ন গোষ্ঠী। তাদের আইএস ও আল কায়েদার মতোই সামরিক টার্গেট করা হবে। দক্ষিণ উত্তর আমেরিকার কমান্ড যৌথভাবে মাদক বিরোধী অভিযান চালাবে বলেও জানান তিনি। কোকেন থেকে শুরু করে মেক্সিকোর ফ্যান্টানিল চোরাচালান পুরো নেটওয়ার্ক ভেঙে দিতে কঠোর পদক্ষেপের কথা জানান হেগসেথ।
তুরস্কের একটি F-16 যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে বুধবার এই দুর্ঘটনা। সৌভাগ্যক্রমে ফাইটার জেটের পাইলট বেঁচে গেছেন। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ইয়ালোভা অঞ্চলে প্রশিক্ষণের সময় বিধ্বস্ত হয় যুক্তরাষ্ট্রের নির্মিত F-16 ফাইটার জেটটি। এ সময় ইজেক্ট করে প্যারাশুটের মাধ্যমে নিরাপদে বের হয়ে আসেন পাইলট এবং ফুটেজে দেখা যায় বিধ্বস্তের ঠিক আগে খুব নিচু দিয়ে বিমানটি উঠছে, পরে বিধ্বস্তের পরে আগুন ধরে যায়। এখনও দুর্ঘটনার কারণ জানা যায়নি, তদন্ত শুরু হয়েছে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে বিধ্বস্ত হয়েছে একটি অত্যাধুনিক অ্যাপাচি সামরিক হেলিকপ্টার। প্রাণ গেছে সামরিক বাহিনীর 2 সদস্যের। বুধবার অস্টিনের বেল কাউন্টির একটি খোলা মাঠে অজ্ঞাত কারণবশত আছড়ে পড়ে ওই আকাশযানটি, সাথে সাথেই আগুন ধরে যায়। এতে শুষ্ক পরিবেশ হয়, আগুন ছড়িয়ে পড়ে আশপাশেও। ঘটনাস্থলে গিয়ে 2 আরোহীর মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। দুর্ঘটনা কবলিত অ্যাপাচি হেলিকপ্টারটি ফোর্ট হুড ঘাঁটিতে মোতায়েন ছিল। পদ ছাড়ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট। চলতি মাসের শেষেই হোয়াইট হাউসের দায়িত্ব থেকে সরে দাঁড়াবেন 28 বছর বয়সী এই কর্মকর্তা। ট্রাম্পের অন্যতম আস্থাভাজন হিসেবে পরিচিত লেভিট জানিয়েছেন, 2 সন্তান ও পরিবারের সাথে আরও সময় কাটাতেই এই সিদ্ধান্ত। গত মে মাসে 2য় সন্তানের মা হন তিনি। 2025 সালে প্রেস সেক্রেটারির দায়িত্ব নিয়ে হোয়াইট হাউসের ইতিহাসে সবচেয়ে কম বয়সী প্রেস সেক্রেটারি হন লেভিট। ট্রাম্প জানিয়েছেন, পদ ছাড়লেও তার অন্যতম শিশু উপদেষ্টা হিসেবে কাজ করবেন লেভিট এবং রিপাবলিকান পার্টিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। তবে লেভিটের উত্তরসূরি কে হবেন তা এখনো জানা যায়নি। এই ছিল যমুনা আইডেস্কের আয়োজনের সাথে থাকার জন্য ধন্যবাদ। নিরাপদে থাকবেন।